আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের ভাড়া হতে আয় নিয়ে আলোচনা করব। এই ভাড়া হতে আয়ের ধারা হচ্ছে 35 থেকে 39। আমাদের এই ক্লাসগুলো 2023 সালের নতুন অর্থায়ন অনুসারে তৈরিকৃত। তো আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবা। তো চলো, আজকে আমরা মূলত এই ক্লাসে 3টি ম্যাথ আলোচনা করব, ক্লাস নাম্বার 6, 7, 8। এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারী হবে, যেটা তোমরা কল্পনার বাইরে, কারণ তোমাদের অনেকগুলো কনফিউশন এই ক্লাসে 3টি ম্যাথ দেখলে দূর করতে পারবে ইনশাল্লাহ। তো ক্লাসটি মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, যদি কনফিউশনগুলো দূর করতে চাও। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা প্রথমে যেই ম্যাথটি আলোচনা করব সেই ম্যাথটি 2015 সালে আসছিল। সেখানে বলছিল মিস্টার জামাল চৌধুরী উত্তরায় একটি দোতলা বাড়ি আছে। তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্য তলায় সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক 32,000 টাকায় ভাড়া দেন। অর্থাৎ তিনি একতলায় বসবাস করেন, আরেক তলাটা সরকারি কর্তৃপক্ষ। তাহলে সরকারি কর্তৃপক্ষ কিন্তু আবাসিক ভাড়াটিয়া না, এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া। তার মানে এই সরকারি কর্তৃপক্ষের নিকট তিনি ভাড়া দেন মাসে 32,000 টাকায়। সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন। সরকারি কর্তৃপক্ষ কি করে? 5% কর কর্তন করে বাকি টাকাটা তাকে পরিশোধ করেন। কারণ আমরা জানি প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান যখন ভাড়া পরিশোধ করে তখন তারা উৎসে 5% কর কর্তন করে ভাড়া পরিশোধ করেন। বাড়িটির পৌরমূল্য 8,40,000 টাকা। তিনি গৃহে নিম্নোক্ত খরচগুলো সম্পন্ন হয়। এখানে মেরামত খরচ, পৌরকর, বীমা প্রিমিয়াম, আইন খরচ এবং নিচতলার পরিবর্তন খরচ দেওয়া আছে। আমাদের বলছে 2023 সালের 30 জুন তারিখে ভাড়া খাতে আয় নির্ণয় করা। এই টাইপের অঙ্ক যখন তোমরা পাবা, প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার রিলেটেড অঙ্ক যখন তোমরা পাবা, তোমরা একটা জিনিস কিন্তু মনে রাখবা। সেটা কি? তোমার কাছে যে ভাড়াটা কোয়েশ্চেন আছে সেটা কি কর কর্তন করার পরের ভাড়া না কর কর্তন করার আগের ভাড়া? তো আমরা কর কর্তন করার পূর্বের ভাড়াকে বলবো মোট ভাড়া, আর কর কর্তন করার পরের ভাড়াকে বলবো নিট ভাড়া। তো আমাদের আয়করের হিসাবে কিন্তু মোট ভাড়া দেখাতে হয়, নিট ভাড়া দেখাতে হয় না। যদি তোমার কোয়েশ্চেনে নিট ভাড়া দেওয়া থাকে তুমি এটাকে মোটাঙ্কিত করে দেখাতে হবে, আর যদি মোট ভাড়া দেওয়া থাকে তুমি সরাসরি দেখাতে পারবা। তো এই অঙ্কে কি ভাড়া দেওয়া আছে চলো আমরা সেই আলোচনাটা আগে দেখে আসি। আমরা কোয়েশ্চেনটা তোমাদের পাশে রাখলাম। এখন আমরা একটা ছক কাটবো। ছক কাটার পরে এখানে আমরা এই ম্যাথটা সমাধান করব। সমাধান করার আগে আমাদের জানতে হবে এটা কি মোট ভাড়া না নিট ভাড়া। তাহলে দেখো এখানে কিন্তু তিনি দ্বিতীয় তলাটা সরকারি কর্তৃপক্ষের নিকট ভাড়া দিছে 32,000 টাকায়, আর সরকারি কর্তৃপক্ষ এই 32,000 টাকা ভাড়া পরিশোধের সময় 5% কর কর্তন করে পরিশোধ করেন। তার মানে সরকারি কর্তৃপক্ষ 32,000 টাকা ভাড়া পরিশোধ করে না, এখান থেকে 5% কম পরিশোধ করে। তার মানে আমরা এই প্রশ্ন দেখে বুঝতে পারলাম এই 32,000 টাকা হচ্ছে মোট ভাড়া, কারণ এখানে এই 32,000 টাকার উপর এখনো কর কর্তন করে নাই। যদি বলতো 5% কর কর্তন করার পরে সরকারি কর্তৃপক্ষ বাড়িওয়ালাকে 32,000 টাকা পরিশোধ করেন, 5% কর কর্তন করার পরে 32,000 টাকা দেয়, তাহলে এটা হতো নিট ভাড়া। তখন আমরা এটাকে মোটাঙ্কিত করতাম। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 32,000 টাকার উপর এখনো কর কর্তন করা হয়নি, সো এটা হচ্ছে মোট ভাড়া। আর যদি মোট ভাড়া দেওয়া থাকে তখন এই 5%-এর কোনো কাজই আমরা করব না, তখন আমরা সরাসরি 32,000 সাথে 12 গুণ করে আমরা এখানে মোট ভাড়াটা রূপান্তর করে নেব। সরাসরি 32,000-এর সাথে 12 গুণ করব। এখানে আর আমাদের 5%-এর উচ্চ কর কর্তন দেখাতে হবে না, এটা ভালো করে মনে রাখবা। এরপর এটার সাথে আমরা পৌরমূল্য বের করব। পৌরমূল্য হচ্ছে 8,40,000 টাকা। এখানের অর্ধেক আমরা এখানে পৌরমূল্য হিসাবে দেখাবো, কারণ যেহেতু প্রথম তলায় তিনি পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্য তলাটি তিনি ভাড়া দিয়েছেন, তাহলে এখানে অর্ধেক পৌরমূল্য দেখাতে হবে। এবার পৌরমূল্য এবং প্রাপ্ত ভাড়া এই দুটার মধ্যে কোনটা বড়? এর মধ্যে আমাদের পৌরমূল্য বড়, তাহলে এখানে মোট প্রকৃত ভাড়া হচ্ছে 4,20,000 টাকা। এবার এখান থেকে আমরা প্রথমে দেখাবো কি অগ্রিম ভাড়া পাইছে কিনা। অগ্রিম ভাড়ার কোনো কথা বলা নাই, অন্যান্য কোনো সুবিধার কথাও এখানে বলা নাই। তারপর আমরা দেখবো যে এখানে অগ্রিম ভাড়ার সমন্বয় আছে কিনা। যেহেতু অগ্রিম ভাড়াই নাই তার সমন্বয় নাই, সেজন্য এটাও আসবে না। এবং এই বাড়িটি কোনো সময় খালি ছিল এমন কথাও কোথাও বলা নাই, তার মানে কোনো শূন্যতা পাতাও নাই। তো এখানে আমাদের যেহেতু আমি একটু খুব দ্রুত অঙ্কগুলো বুঝাই দিচ্ছি তোমাদের এই কারণে, কারণ এই নিয়মগুলো তোমাদের আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি খুব সুন্দরভাবে, সেজন্য এই জিনিসগুলো তোমরা জানো, তাই আমরা এই জিনিসগুলোকে খুব দ্রুত বলে যাচ্ছি।
যে জায়গাগুলোতে পরিবর্তন আছে ওই জায়গাগুলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিব এই মেতে। তো এবার আমরা এখানে কি করি, 1 2 3 থেকে আমরা 4 5 বিয়োগ করে তারপর বসাই দিই মোট ভাড়া মূল্য। তাহলে এখানে আমাদের শুধুমাত্র 1 নম্বরে টাকা আছে, আর 2 3 4 5 কোনো টাকা নাই, তাই সরাসরি 4,20,000 টাকা ভাড়া মূল্য হিসেবে বসাই দিব। এবার এখানে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য বিয়োজন। প্রথমেই বিয়োজনে বাদ দিতে হয় কি মেরামত রক্ষণাবেক্ষণ। এই মেরামত রক্ষণাবেক্ষণ হবে ভাড়া মূল্যের 30%। ভালো করে বুঝো, এতদিন তোমরা যে ম্যাথগুলো করেছো আমাদের প্রথম 5টা ম্যাথে তোমরা দেখেছিলে এগুলো 25% হয়, কারণ ওই ভাড়াটিয়ারা আবাসিক ভাড়াটিয়া ছিল। যেহেতু এটা প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার ম্যাথ, তাহলে এখানে কত পার্সেন্ট, 30%, এটা মনে রাখবা। তা 30% কত আছে, 1,26,000 টাকা। এরপর মেরামত যেহেতু আমরা দেখাই ফেলছি, এখানে আমরা এবার পৌরকর দেখাবো, বীমা প্রিমিয়াম দেখাবো, আর নিচতলার পরিবর্তন খরচ আসবে না, আইন খরচটা আসবে না। আইন খরচ আসে না, এটা তোমরা জানো। নিচতলার পরিবর্তন খরচ এটা মূলধন জাতীয় ব্যয়, সেজন্য এটা লিখবো না। তাহলে এখানে আমরা শুধুমাত্র এখন পৌরকর আর বীমা প্রিমিয়াম এগুলো আমরা হাফ করে নিব। পৌরকর 11,000-এর অর্ধেক আর বীমা প্রিমিয়ামের 8,000-এর অর্ধেক, কারণ বাড়িওয়ালায় অর্ধেকে থাকে, সেই জন্য ভাড়া দিছে অর্ধেক জায়গা। এবার এটা যোগ করার পর যদি আমরা এখানে বিয়োগ করে দিই, মোট অনুমোদনযোগ্য বিয়োজনটা বাদ দিয়ে দিলে আমাদের নিট ভাড়া আয় চলে আসে 2,84,500। এ হচ্ছে আমাদের মোট ভাড়া খাতে আয়। এরপর আমরা এখানে নিচে কিছু টিকা দিয়ে দিব, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া হলে 30% অনুমোদনযোগ্য ব্যয়, নিচতলা পরিবর্তন খরচ মূলধন জাতীয়। এই জিনিসগুলো তোমরা যে নিয়মগুলো আমরা বলেছি সেগুলো তোমরা একটু নোট করে লিখে দিবা, তাইলে তোমাদের এই ম্যাথটা হয়ে গেল। তার মানে এই প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার ক্ষেত্রে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো। আরেকটা ম্যাথ আমরা দেখবো 7 নম্বরে। এটা 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছে। এখানে কি বলা আছে আমরা একটু দেখি। এখন এখানে কি বলা আছে দেখো, জনাব সিরাজুল হকের 2022-23 আয় বছরে নিম্নলিখিত তথ্য হতে ভাড়া খাতে আয় নির্ণয় করো। এখানে তার ঢাকা শহরে একটি 3তলা বাড়ি আছে। বাড়িটির 3য় তলায় তিনি থাকেন এবং নিচতলা এবং দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন। তার মানে সম্পূর্ণ বাড়ির 3 ভাগের 1 ভাগে নিচে থাকে, 3 ভাগের 2 ভাগ একটা কোম্পানিকে ভাড়া দিচ্ছে, তার মানে প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া। প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে মাসে 50,000 টাকা ভাড়া প্রদান করে। প্রতিষ্ঠানটি তার 5% কর কর্তন করার পরে 50,000 টাকা ভাড়া প্রদান করে। তার মানে এই ভাড়াটা হচ্ছে নিট ভাড়া। কেন? কারণ কর্তন করার পরে 50,000 টাকা দিছে। তার মানে এটাকে মোটাঙ্কিত করে মোট ভাড়ায় রূপান্তর করে আমাদের লিখতে হবে। আগের অঙ্কে ছিল কি, ভাড়া দিছে 32,000 টাকায়, তারপর ট্যাক্স কাটার কথা বলছে, তো সেজন্য আমরা মোটাঙ্কিত করি নাই, কিন্তু এখানে মোটাঙ্কিত করতে হবে। বাড়িটির পৌরমূল্য হচ্ছে 4,20,000 টাকা। আরও কিছু খরচ এখানে দেওয়া আছে, মেরামত খরচ, পৌরকর, অগ্নিবীমার প্রিমিয়াম, নৈশ প্রহরীর বেতন, তারপর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 11% সুদে 18 লাখ টাকা ঋণ নিছে, যার মধ্যে 3 লাখ টাকা কিস্তি পরিশোধ করছে, ঠিক আছে। আর বাড়িটি 1 মাস খালি ছিল। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখন এই তথ্যের আলোকে আমরা এই ম্যাথটি কিভাবে করব, চলো দেখে আসি। প্রথমে তোমাদের মনে রাখতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভাড়াটাকে মোটাঙ্কিত করতে হবে। কেন? এই যে প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে 50,000 টাকা ভাড়া প্রদান করে, অর্থাৎ 5% ট্যাক্স কাটার পরে 50,000 টাকা দেয়। সেজন্য আমরা এখন এটাকে মোটাঙ্কিত করব কিভাবে, দেখো 50,000 গুণ 12 লিখে এটাকে আমরা 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করব। কারণ 5% কাটার পরে বাড়িওয়ালাকে দিছে কত পার্সেন্ট, 95%। সেজন্য 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে এই নিট ভাড়াটাকে মোট ভাড়ায় রূপান্তর করে তোমাদের লিখতে হবে। এরপর এখানে আমরা পৌরমূল্য লিখবো। পৌরমূল্য লিখবো কত, 4,20,000-এর 3 ভাগের 2 ভাগ। যেহেতু বাড়িটার 3তলা বাড়িতে 1তলা মালিক থাকে আর 2তলা ভাড়া দিয়েছে, তাহলে ভাড়া দেওয়ার অংশ হচ্ছে 3 ভাগের 2 ভাগ অংশ। সেজন্য 3 ভাগের 2 ভাগ হচ্ছে সব, এখানে সব খরচগুলো এবং পৌরমূল্য 3 ভাগের 2 ভাগ দেখাতে হবে। এই দুইটার মধ্যে বড় হচ্ছে কত, এই দুইটার মধ্যে বড় হচ্ছে 6,31,000। তো যেহেতু 6,31,000 বড়, তাহলে এখানে মোট প্রকৃত ভাড়া মূল্য হচ্ছে 6,31,569 টাকা। এবার এখান থেকে আমরা অগ্রিম প্রাপ্ত ভাড়ার ব্যাপারে কিছুই বলা নাই কোয়েশ্চেনে, প্রাপ্ত অন্য কোনো সুবিধার কথাও বলা নেই, আমাদের সমন্বয়কৃত অগ্রিম অঙ্কও দেওয়া নাই। বাড়িটি 1 মাস খালি ছিল, এই 1 মাস খালি ছিল বিধায় এটার সাথে আমরা শূন্যতা ভাড়া লিখতে হবে। তাহলে এখানে শূন্যতা ভাড়া হচ্ছে 6,31,569 টাকার 12 ভাগের 1, তাহলে আসে 52,632 টাকা। এবার আমরা এই 6,31,569 থেকে যদি এই 52,632 টাকা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের মোট ভাড়া মূল্য আসে 5,78,947 টাকা। এবার এখান থেকে আমরা বিয়োজন সমূহ বাদ দিব। বিয়োজন সমূহের মধ্যে প্রথম মেরামত রক্ষণাবেক্ষণ 30%, এই যে 5,78,947 টাকার 30% মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিব, কারণ প্রাতিষ্ঠানিক ভাড়াটির ক্ষেত্রে কত পার্সেন্ট, 30%, তোমরা জানো। এই 30% 1,73,684 টাকা আসে। যেহেতু মেরামত লিখে ফেলছি, আমরা এখানে আর মেরামত খরচটা লিখবো না,
আমি একটু দেখাই তোমাদের কোন কোনগুলো লেখা যাবে না। এই লিস্টটাও আমি তোমাদের দিয়েছিলাম। এখানে আমাদের এই মেরামত খরচটা লেখা যাবে না 1,70,000 টাকা। তারপর আমাদের এখানে নৈশ প্রহরীর বেতন, এটাও লেখা যাবে না। আর বাকি পৌরকর, অগ্নিবীমা প্রিমিয়াম এবং ঋণের সুদ, এই তিনটা আইটেম আমরা এখানে লিখব। পৌরকর 60,000 টাকা 3 ভাগের 2 ভাগ, কারণ 1 ভাগের নিচে থাকে। অগ্নিবীমা প্রিমিয়াম 10,000 টাকার 3 ভাগের 2 ভাগ। আর ঋণের সুদ এই যে 18,000 টাকার, 18 লাখ টাকার, তিনি যে 18 লাখ টাকা ঋণ নিয়েছেন, এই 18 লাখ টাকার 11% আসবে। আর 3 লাখ টাকা হচ্ছে কিস্তি, এই কিস্তি কিন্তু দেখানো যাবে না, শুধু সুদটা তুমি দেখাবা। 18 লাখের 11% করে 3 ভাগের 2 ভাগ। এবার আমাদের খরচগুলো আমরা পেয়ে গেলাম 3,52,351 টাকা। এবার আমাদের মোট আয় থেকে, মোট ভাড়া মূল্য থেকে যদি আমরা অনুমোদনযোগ্য বিয়োজনটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাই নিট আয়। এরপর তোমরা এখানে গতানুগতিক আমরা যে নোটগুলো লিখি, সেই নোটগুলো এখানে একটু নোট লিখে দিলে তোমাদের এই ম্যাথটাও সলভ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, কখন মোটাঙ্কিত করবা, কখন মোটাঙ্কিত করবা না, সেটা আরও ক্লিয়ার করার জন্য আমি তোমাদের আজকে আরেকটি ম্যাথ দেখাবো। তাহলে তোমাদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা আরেকটা ম্যাথ দেখাই 8 নাম্বার ক্লাসে। এই টিকাগুলো আমরা এখানে দেখাই দিব, এগুলো তোমরা একটু নোট করে নিও। এবার 8 নাম্বার ক্লাসের ম্যাথটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তোমরা। এখানে বলা আছে জনাব আহসানুল হক চৌধুরী ধানমন্ডিতে একটি বাড়ি রয়েছে। বাড়িটিতে তিনি একটি বেসরকারি ডেন্টাল কলেজকে ভাড়া দিয়েছেন। বেসরকারি ডেন্টাল কলেজকে ভাড়া দিয়েছেন, অর্থাৎ প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। ভাড়া দিয়ে মাসিক 23,750 টাকা পান। ভালো করে খেয়াল করো, মাসিক 23,750 টাকা পান। এখন বলো, তিনি কি 23,750 টাকায় ভাড়া দিয়েছে না ভাড়া পান? এখানে বলা আছে ভাড়া পান। যদি মনে রাখবা যে বলা থাকতো ভাড়া দেন, এত টাকায় ভাড়া দেন, তাহলে এটা কিন্তু মোট ভাড়া। যেহেতু তিনি পান বলছে, তো এখানে বোঝা যাচ্ছে ডেন্টাল কলেজ 5% কাটার পরে তিনি এই টাকাটা পাচ্ছেন। তার মানে এই 23,750 হচ্ছে নিট ভাড়া। এটাকে এবার তোমাকে মোটাঙ্কিত করতে হবে, কারণ তিনি তো আর টোটাল 23,750 টাকা ভাড়া যখন পান, তার মানে কিন্তু মোট ভাড়া পান না। বাড়িওয়ালা পায় কোনটা? নিট ভাড়া। তো বাড়িওয়ালা যেটা পায় সেটাকে, যেহেতু নিট ভাড়া, এটাকে আমরা মোটাঙ্কিত করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? যদি বলা থাকতো ভাড়া দেন, তাহলে এটা মোটাঙ্কিত করতাম না, এটা মোট ভাড়া হিসেবে ধরতে হতো। এটা ক্লিয়ার মনে রাখবা। বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছে 3,50,000 টাকা। ভাড়ার চুক্তি মোতাবেক ডেন্টাল কলেজ পৌরকর বাবদ 24,000 টাকা পরিশোধ করেন। তার মানে বাড়িওয়ালার একটা খরচ ভাড়াটিয়া পরিশোধ করে, তার মানে এটা ভাড়ার সাথে যুক্ত করতে হবে। জনাব আহসানুল হক চৌধুরী বাড়িটির নিম্নলিখিত খরচসমূহ করেছেন। মেরামত খরচ, আদায় খরচ, ঋণের সুদ আর ভূমি উন্নয়ন কর দেওয়া আছে এখানে। 2023-24 করবর্ষে জনাব আহসানুল হক চৌধুরীর সাহেবের ভাড়া খাতে আয় নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এই ভাড়া খাতে আয়টা নির্ণয় করি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। আমাদের অনলাইন কোর্সের পুরোটাই রেকর্ডেড ক্লাস আছে। তোমরা চাইলে আমাদের এরকম স্লাইড শোর মাধ্যমে তৈরি করা রেকর্ডেড ক্লাসগুলো দেখে তোমাদের প্রস্তুতি নিতে পারো। সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে 24 আওয়ার্স। তোমরা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবা, স্যার সময় করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। তো চলো আমরা এবার এই ম্যাথটা সমাধান করে আসি। তা আমরা আগে বলে নিয়েছি, এখানে আমরা কি করছি, মোটাঙ্কিত করব। তাহলে প্রথমে আমরা এই ভাড়াটাকে 23,750 টাকে 12 দিয়ে ভাগ করে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে নিব। মোট ভাড়া আসে 3 লক্ষ টাকা, যেহেতু এখানে ভাড়া পান বলা আছে। এবার পৌরমূল্য, ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত পৌরকর হচ্ছে 24,000 টাকা। এটা আমরা যোগ করে দিব। যোগ করলে প্রকৃত ভাড়া আছে 3,24,000 টাকা। এবার এটার সাথে আমরা লিখবো পৌরমূল্য। পৌরমূল্য আছে কত? 3,50,000 টাকা পৌরমূল্য দেওয়া আছে। তাহলে 3,50,000 টাকা এবং 3,24,000 টাকা, এই দুইটার মধ্যে বড় কোনটা? 3,50,000। তাহলে আমাদের প্রকৃত ভাড়া মূল্য হচ্ছে 3,50,000 টাকা। এবার এই 3,50,000 টাকার সাথে আমরা কি অগ্রিম প্রাপ্ত ভাড়া, অন্য যে কোনো সুবিধা, এগুলো আমরা যোগ করব। আর সমন্বয়কৃত অগ্রিম অঙ্ক বিয়োগ করব, শূন্যতা ভাতা বিয়োগ করব। কিন্তু এখানে এগুলো আইটেমের কোনো আইটেমে এখানে আর বলা নাই। তো আমরা সরাসরি মোট ভাড়া মূল্য হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 থেকে আমরা অনুমোদিত বিয়োজন সমূহ বাদ দিব। যেহেতু তিনি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন, তাইলে এখানে এই 3,50,000 টাকার কত পার্সেন্ট? 30% আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ দেখাতে হবে 1,05,000 টাকা। মেরামত রক্ষণাবেক্ষণ দেখানোর পরে এই মেরামত খরচ এবং আদায় খরচ এই দুটো আর দেখানোর প্রয়োজন নাই। এবার আমরা ঋণের সুদ আর ভূমি উন্নয়ন কর, এই দুটা আমরা দেখা দিব। পৌরকর, ভূমি উন্নয়ন কর আর হচ্ছে ঋণের সুদ। এখন কথা হচ্ছে পৌরকর কর্তৃক আসছে। এই যে ভাড়াটিয়া পৌরকর প্রদান করে 24,000 টাকা,
তো এটা তো আসলে বাড়ির মালিকের উপর চলাই দিছে আমরা, তাই না? ভাড়াটিয়া দেয়, কিন্তু এটা বাড়ির মালিকের ভাড়ার সাথে যুক্ত করে এটা বাড়ির মালিকের হিসাবে দেখাই দেওয়া হয়েছে। যেহেতু হিসাবে বাড়ির মালিকের হিসাবে দেখাই দেওয়া হয়েছে, এটা বাড়ির মালিকের জন্য একটা খরচ, সেজন্য এই পৌরকরটা আবার এখানে খরচ হিসাবে দেখাতে হবে, এটা মনে রাখবা। আর ঋণের সুদ এবং ভূমি উন্নয়ন করতে আমরা এখানে দেখাই দিব। এবার অনুমোদনযোগ্য মোট বিয়োজন আসে কত? 1,54,000 টাকা। এই 1,54,000 টাকা যদি আমরা 3,50,000 টাকা থেকে বাদ দিই, এই যে 3,50,000 টাকা থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমাদের নিট ভাড়া আয় আসে 1,96,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট ভাড়া আয়। আর আমাদের যে টিকাগুলো লিখতে হয়, টিকাগুলো তোমাদের বেশ কয়েকবার আমি দেখাইছি শুরু থেকে, তো ওগুলো তোমরা নিজেদের মতো করে লগুলোর নিচে লিখে দিবা। তো আশা করি এই তিনটা ম্যাথ কম্পেয়ার করে দেখার পরে তোমাদের এই যে নিট ভাড়া আর মোট ভাড়া মোটাকিত কখন করবা কখন করবা না, এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য।